সিলেটের আকাশটা আজ অদ্ভুত রকমের গুমোট। বিকেলের সূর্যটা পশ্চিমের টিলার আড়ালেই ঢলে পড়ার আয়োজন করছে ঠিকই, কিন্তু তার বিদায়ী আভা চা বাগানের সবুজ পাতাগুলোর ওপর যেন রক্তের মতো লাল হয়ে ছড়িয়ে আছে। আকাশ জুড়ে ছেঁড়া ছেঁড়া মেঘ, বাতাসের তোড়ে সেগুলো দ্রুত দিক পরিবর্তন করছে, যেন ওপরের আকাশেও কোনো এক অজানা অস্থিরতা চলছে। শ্রীমঙ্গল শহর ছাড়িয়ে এই রাস্তাটা ক্রমশ নির্জন হয়ে গেছে। পিচ ঢালা কালো পথটা এঁকে বেঁকে উঠে গেছে পাহাড়ের ওপর, যেন বিশাল এক কালো অজগর সাপ অলসভাবে শুয়ে আছে প্রকৃতির কোলে। দুধারে ঘন চা বাগান, আর তার মাঝে মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল সব প্রাচীন ছায়াবৃক্ষ। গর্জন আর জারুল গাছগুলো এমনভাবে রাস্তার উপর ঝুঁকে আছে যেন তারা এক একজন অতন্ত্র প্রহরী। প্রতিটি আগন্তুকের ওপর কড়া নজর রাখাই তাদের কাজ। ধূসর রঙের এসইউভির স্টিয়ারিং হুইলে অর্ণবের হাতটা শক্ত হয়ে আছে, আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গেছে। গত 5 ঘন্টা এক টানা ড্রাইভ করছে সে। ঢাকা শহরের যান্ত্রিক কোলাহল, অসহ্য ট্রাফিক জ্যাম আর কর্পোরেট জীবনের ইঁদুর দৌড় থেকে এই নির্জনতা তার কাছে স্বর্গের মতো মনে হওয়ার কথা ছিল। সে ভেবেছিল এই দীর্ঘ যাত্রা তার মনের ক্লান্তি দূর করবে, কিন্তু অদ্ভুত এক কারণে যতই তারা গন্তব্যের দিকে এগোচ্ছে, অর্ণবের বুকের ভেতরটা ততই ভারী হয়ে উঠছে। একটা অজানা অস্বস্তি, যার কোনো নাম নেই, কোনো ব্যাখ্যা নেই, তা ক্রমশ তার গলা টিপে ধরছে। পাশের সিটে বসে থাকা রিয়া জানালার কাঁচ নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাহাড়ি ভিজে মাটির গন্ধ, পচা পাতার ভ্যাপসা ঘ্রাণ আর চায়ের পাতার তীব্র সুবাস গাড়ির ভেতর ঢুকে পড়ল। বাতাসটা বেশ ঠান্ডা, শহরের গরমের সঙ্গে এর কোনো মিল নেই। অর্ণব, আমরা কি খুব বেশি ভেতরে চলে আসছি না? রিয়ার কণ্ঠে স্পষ্ট উদ্বেগের ছাপ। সে বাইরের ঘন হয়ে আসা সন্ধ্যার দিকে তাকিয়ে আছে, যেখানে ছায়াগুলো ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে। ম্যাপে তো দেখাচ্ছিল মেন রোড থেকে মাত্র 3 কিলোমিটার, কিন্তু আমরা তো প্রায় 20 মিনিট ধরে এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। অর্ণব গিয়ার চেঞ্জ করে হাসার চেষ্টা করল, যদিও হাসিটা তার চোখে পৌঁছল না। সে নিজেও খেয়াল করেছে জিপিএস সিগন্যালটা দুর্বল হয়ে আসছে। আরে বোকা, এটাই তো চেয়েছিলাম আমরা, তাই না? একটু শান্তি, একটু নিরিবিলি। দাদুর এই এস্টেটটা তো আর শহরের মেন রোডে হবে না। জমিদার রায়হান চৌধুরী কি আর যে সে জায়গায় বাড়ি বানাবেন? তিনি ছিলেন এই অঞ্চলের রাজা, তার বাড়ি তো সবার আড়ালেই হবে। রিয়া দীর্ঘশ্বাস ফেলল। সে জানে অর্ণব ঠিকই বলছে, কিন্তু তার মন মানতে চাইছে না। জানি, কিন্তু জায়গাটা বড্ড বেশি চুপচাপ। এমনকি কোনো পাখির ডাকও শোনা যাচ্ছে না। মনে হচ্ছে পুরো জঙ্গলটা দম বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে আছে, যেন আমাদের আশাটা ওরা পছন্দ করছে না। অর্ণব আর চোখে রিয়ার দিকে তাকাল। মেয়েটার 6th সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বরাবরই প্রখর। বিয়ের পরে 3 বছরে অর্ণব দেখেছে রিয়া অনেক সময় এমন কিছু অনুভব করে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু এখন পিছিয়ে আসার উপায় নেই। গত মাসেই উকিল মিস্টার দস্তগীরের চিঠিটা হাতে পেয়েছে সে। দাদু মারা গেছেন প্রায় 30 বছর আগে। এতদিন সম্পত্তিটা একটি ট্রাস্টি বোর্ডের অধীনে ছিল। উইলের শর্ত অনুযায়ী অর্ণবের বয়স 30 পূর্ণ হওয়ার পরেই সে এই সম্পত্তির পূর্ণ মালিকানা পাবে। তবে শর্ত একটাই, তাকে সশরীরে গিয়ে বাড়ির দায়িত্ব বুঝে নিতে হবে এবং অন্তত 1 সপ্তাহ সেই বাড়িতে থাকতে হবে। উইলের ভাষাটা ছিল বেশ অদ্ভুত। রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়। আমার উত্তরাধিকারীকে অবশ্যই এই বাড়ির দেয়ালের ভেতরের সত্যটা জানতে হবে, তবেই সেই মালিক হতে পারবে। তখন লাইনটা পড়ে অর্ণব হেসেছিল। তার দাদু রায়হান চৌধুরী ছিলেন একজন অদ্ভুত মানুষ, কিছুটা পাগলাটে। শেষ বয়সে নাকি কালো জাদু আর তন্ত্রমন্ত্র নিয়ে মেতে উঠতেন। লোকে বলতো তিনি নাকি এমন কিছু শক্তির খোঁজ পেয়েছিলেন যা মানুষের সীমানার বাইরের। অর্ণব এসব কুসংস্কারে বিশ্বাস করে না। তার কাছে এই বাড়িটা শুধুই একটা রিয়েল এস্টেট অ্যাসেট, যা বিক্রি করলে কয়েক কোটি টাকা পাওয়া যাবে। আর মাত্র কয়েকটা বাঁক, অর্ণব সান্ত্বনা দেওয়ার সুরে বলল। একবার চৌধুরী ভিলা দেখলে তোমার এই ভয় কেটে যাবে। ছোটবেলায় মায়ের কাছে শুনেছি দাদুর বাড়িটা নাকি কোনো ইউরোপিয়ান ক্যাসেল বা রাজপ্রাসাদের চেয়ে কম নয়। ভিক্টোরিয়ান আর্কিটেকচার, সামনে বিশাল লন, পেছনে পাহাড় আর মাঝখানে ঝর্ণা।
গাড়িটা একটা তীক্ষ্ণ বাঁক ঘুরতেই হঠাৎ জঙ্গল সরে গিয়ে সামনে এক বিশাল লোহার গেট দৃশ্যমান হল। গেটটা এত উঁচুতে যে মনে হয় আকাশ ছুঁতে চাইছে। জং ধরে লোহার রং কালচে লাল হয়ে গেছে, যেন শুকনো রক্ত। তার উপর লতাপাতা জড়িয়ে এমন অবস্থা হয়েছে যে ওটার অস্তিত্ব বোঝা দেয়। গেটের উপর শ্বেতপাথরের ফলকে অস্পষ্ট অক্ষরে লেখা ছায়াবিথি। কিন্তু স্থানীয়রা নাকি এই বাড়িকে অন্য নামে চেনে, অভিশপ্ত মঞ্জিল। অর্ণব গাড়ি থামাল। ইঞ্জিনের শব্দ থামলেই চারপাশটা যেন মৃত্যুপুরীর মতো স্তব্ধ হয়ে গেল। গেটটা ভেতর থেকে বন্ধ মনে হচ্ছে না, শুধু জ্যাম হয়ে আছে। সে গাড়ি থেকে নামার জন্য দরজা খুলল। অর্ণব, তুমি নামছো কেন? রিয়া খপ করে তার হাত ধরল। তার হাতটা বরফের মতো ঠাঙ্গা। গেটটা খুলতে হবে তো রিয়া। করিম চাচা হয়তো আমাদের গাড়ির শব্দ পাননি, বা বয়স হয়েছে, কানে কম শোনেন। তুমি বসো, আমি আসছি। অর্ণব গাড়ি থেকে নামল। বাইরের বাতাসটা হাড় হিম করা। সে গেটের দিকে এগিয়ে গেল। লোহার শিকগুলোয় হাত রাখতেই একটা অদ্ভুত শিহরণ খেলে গেল তার মেরুদণ্ড দিয়ে। মনে হলো লোহাগুলো জীবন্ত, স্পন্দিত হচ্ছে। সে জোর করে গেটটা ধাক্কা দিল। এক বিকট শব্দ ক্যাঁ করে সেটা ধীরে ধীরে খুলে গেল। শব্দটা নিস্তব্ধ পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তুলল, যেন বহু বছর পর ঘুমন্ত কোনো দানব হাই তুলল। গাছের ডালে বসে থাকা এক ঝাঁক বাদুড় সেই শব্দে ভয়ে পেরে ডানা ঝাপটে উড়ে গেল অন্ধকারের দিকে। অর্ণব গাড়িতে ফিরে এসে দেখল রিয়া সিটের সঙ্গে একদম সেটে বসে আছে। কি হলো? অর্ণব জানতে চাইল। ওই গেটের ওপাশে পিলারের আড়ালে মনে হলো কেউ দাঁড়িয়েছিল। রিয়ার গলা কাঁপছে। অর্ণব তাকাল। গেটের দুপাশে পাথরের তৈরি দুটো অতিকায় মূর্তির ভগ্নাবশেষ ছাড়া আর কিছু নেই। মনের ভুল রিয়া, আলো ছায়ার খেলা। চলো। গাড়িটা গেট পেরিয়ে ভেতরে ঢুকল। নুড়ি পাথরের রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে উপরের দিকে। গাড়ির চাকায় নিচে পাথর ভাঙার শব্দ হচ্ছে, কড়মড় কড়মড়। হেডলাইটের আলোয় পথের দুপাশের ঝোপঝাড়গুলোকে অদ্ভুত সব অবয়বের মতো দেখাচ্ছে। অবশেষে টিলার ঠিক চূড়ায় কুয়াশার চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকা সেই বিশাল অট্টালিকাটি তাদের নজরে এলো। বাড়িটা সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যে এক ধরনের বিষণ্ণতা আর কাঠিন্য আছে। দোতলার জানালাগুলো কালো গহ্বরের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে ওগুলো জানালা নয়, বাড়িটার চোখ, প্রাণহীন কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে আগন্তুকদের পর্যবেক্ষণ করছে। বাড়ির দেওয়াল বেয়ে উঠেছে বুনো আইভিলতা, যেন পুরো বাড়িটাকে আষ্টবিষ্টে বেঁধে রেখেছে। পোর্টিকোর নিচে গাড়ি থামালো অর্ণব। চারপাশটা এতই অন্ধকার যে গাড়ির হেডলাইট নেভাতে তার সাহস হল না প্রথমে। এসে গেছি, অর্ণব বলল নিজেকেই সাহস দেওয়ার জন্য। ঠিক সেই সময় বাড়ির বিশাল কাঠের দরজাটা নিঃশব্দে খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এক দীর্ঘাকায় মানব মূর্তি, হাতে একটা হারকেন। হ্যারকেনের হলুদ আলোয় লোকটার মুখটা দেখা যাচ্ছে। চামড়ায় অসংখ্য ভাঁজ, চোখগুলো কোটরাগত, কিন্তু দৃষ্টিটা স্থির। করিম চাচা। অর্ণব আর রিয়া গাড়ি থেকে নামল। করিম চাচা এগিয়ে এলেন না, তিনি দরজার চৌকাঠেই দাঁড়িয়ে রইলেন। তার কণ্ঠস্বর খসখসে, যেন শুকনো পাতার ঘর্ষণ। আমি আপনাদের অপেক্ষায় ছিলাম না ছোট বাবা। অর্ণব অবাক হল। মানে? দস্তাগীর সাহেব তো আপনাকে চিঠি পাঠিয়েছিলেন গত সপ্তাহেই। করিম চাচা মাথা নাড়লেন। চিঠি আমি পেয়েছি, কিন্তু আমি ভাবিনি আপনারা আসবেন। এই বাড়ির খিদে অনেক দিন ধরে অতৃপ্ত। নতুন রক্তের গন্ধে ওটা আবার জেগে উঠছে। কী সব আবোল তাবোল বলছেন করিম চাচা? অর্ণব ধমকের সুরে বলল, যদিও তার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমরা অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত, ঘরে নিয়ে চলুন। করিম চাচা সরে দাঁড়ালেন। আসুন, তবে মনে রাখবেন, যা দেখবেন তা বিশ্বাস করবেন না, আর যা শুনবেন তার উত্তর দেবেন না। তারা তিনজন বিশাল হলরুমে প্রবেশ করল। ভেতরে পা রাখতেই বাইরের বাতাসের চেয়েও ভারী একটা বাতাস তাদের ঘিরে ধরল। হলরুমটা বিশাল, ছাদটা অনেক উঁচুতে, মাঝখানে ঝুলছে ধুলো মাখা এক বিশাল ঝাঁকবাতি। আসবাবপত্রগুলো সাদা চাদর দিয়ে ঢাকা। অন্ধকারে সেগুলোকে এক একটা প্রেতাত্মার মতো মনে হচ্ছে। রিয়া হঠাৎ থমকে দাঁড়াল। সে ছাদের দিকে তাকিয়ে আছে। অর্ণব, আবার কি? উপর থেকে খুব আস্তে নখের আঁচড় কাটার শব্দ আসছে না? খস খস খস।
অর্ণব গান পাতল। নিস্তব্ধ বাড়ি, কিন্তু ভালো করে খেয়াল করলেই সে শুনল শব্দটা দোতলার কোনো ঘর থেকে আসছে না, শব্দটা আসছে নিচে থেকে, মাটির নিচ থেকে, যেন কেউ মেঝের পুরো আস্তরণ ভেদ করে ওপরে উঠে আসার চেষ্টা করছে। করিম চাচা হাতে ধরা হারকেনটা তুলে ধরলেন। আলোটা তার মুখের বলিরেখায় অদ্ভুত ছায়া ফেলল। তিনি ফিসফিস করে বললেন, ওরা টের পেয়ে গেছে, উত্তরাধিকারী এসে গেছে। অর্ণব জানে না কেন, কিন্তু এই মুহূর্তে তার মনে হল ঢাকা থেকে এই যাত্রাটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। দরজাটা তাদের পেছনে সশব্দে বন্ধ হয়ে গেল। ভারী সেগুন কাঠের তৈরি সদর দরজাটা যখন করিম চাচা বন্ধ করলেন, তখন সেই শব্দটা কেবল একটি দরজা বন্ধ হওয়ার শব্দ বলে মনে হল না। মনে হল একটি বিশাল পাথরের চাঁই গড়িয়ে পড়ল গুহার মুখে, আর বাইরের পৃথিবীর সঙ্গে অর্ণব আর রিয়ার যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেল। বাইরের ঝিঝি পোকার ডাক, বাতাসের শো শো আওয়াজ আর জঙ্গলের পরিচিত শব্দগুলো মুহূর্তেই মিলিয়ে গেল এক অদ্ভুত ভারী নিস্তব্ধতায়। বাড়ির ভেতরটা কবরের মতো শান্ত, এতটাই শান্ত যে নিজেদের বুকের ভেতর চলতে থাকা হৃদস্পন্দনের শব্দ যেন কানের পর্দায় হাতুড়ির মতো বাজছে। করিম চাচা হাতে ধরা হ্যারিকেনটা একটু উঁচুতে তুললেন। সেই কাঁপা কাঁপা হলুদ আলোয় বিশাল হলরুমের এক ক্ষুদ্র অংশ আলোকিত হল, বাকিটা ডুবে রইল গাঢ় অনড় অন্ধকারে। সেই অন্ধকারে আসবাবপত্রগুলোর দীর্ঘ ছায়া দেখে মনে হচ্ছে ওগুলো সাধারণ কোনো সোফা বা টেবিল নয়, বরং ঘাপটি মেরে বসে থাকা কোনো ক্ষুধার্ত প্রাগৈতিহাসিক প্রাণী, যারা শিকারের অপেক্ষায় ওত পেতে আছে। বাতাসের গন্ধে একটা ভ্যাপসা ভাব, পুরনো বই, স্যাঁতসেঁতে দেয়াল আর কর্পূরের মিশ্রিত এক অদ্ভুত গন্ধ, যা নাকে আসতেই শ্বাস নিতে একটু কষ্ট হয়। আসুন আমার সঙ্গে। করিম চাচার গলার স্বর নিচু, খসখসে, যেন বহুদিন এই গলার স্বর কেউ শোনেনি। তিনি কোনো প্রশ্ন বা কুশল বিনিময়ের অপেক্ষা না করেই হাঁটতে শুরু করলেন। তার পরনে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি, গায়ে একটা ছাই রঙা চাদর জড়ানো, পায়ে পুরনো চামড়ার চটি। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, মার্বেল পাথরের মেঝের ওপর দিয়ে হাঁটার সময় তার পায়ের কোনো শব্দ হচ্ছে না। মনে হচ্ছে তিনি মাটির ওপর দিয়ে নয়, বাতাসের ওপর দিয়ে ভেসে চলেছেন। অর্ণব রিয়ার হাতটা শক্ত করে ধরল। রিয়ার হাত ঘামে ভিজে আছে, ঠকঠক করে কাঁপছে সে। অর্ণব নিজের ভয়টাকে গলার কাছে দলা পাকিয়ে রেখে নিচু গলায় বলল, ভয় পেও না, জেনারেটরটা হয়তো নষ্ট, তাই কারেন্ট নেই। কাল সকালেই সব ঠিক করে ফেলব। পুরনো বাড়ি তো, একটু এরকমই হয়। রিয়া কোনো উত্তর দিল না। সে শুধু ভীত চোখে এদিক সেদিক তাকাতে তাকাতে অর্ণবের গা ঘেঁষে চলতে লাগল। তার মনে হচ্ছে অন্ধকারের ভেতর থেকে হাজারটা অদৃশ্য চোখ তাদের দেখছে। সিঁড়িটা কাঠের, প্রশস্ত, রাজকীয়, কিন্তু বহু বছরের অবহেলায় জরাজীর্ণ। সিঁড়ির রেলিংয়ে ধুলোর পুরু আস্তরণ, হাত দিলেই মনে হয় ধুলোগুলো চামড়ায় গেঁথে যাচ্ছে। প্রতিটা ধাপে পা ফেললেই ক্যাচ ক্যাচ করে আর্তনাদ করে উঠছে কাঠগুলো, যেন তাদের এই অনধিকার প্রবেশ বাড়িটার পছন্দ হচ্ছে না। সিঁড়ি দিয়ে ওঠার সময় দোতলার দেয়ালে টাঙানো বিশাল সব অয়েল পেন্টিং বা তৈলচিত্রগুলো হ্যারিকেনের অস্পষ্ট আলোয় জীবন্ত হয়ে উঠল। চৌধুরী বংশের পূর্বপুরুষদের ছবি, তাদের পোশাক রাজকীয়, হাতে তলোয়ার বা বন্দুক, মুখে আভিজাত্যের ছাপ, কিন্তু সবার চোখের চাহনি বড়ই নিষ্ঠুর, বড়ই ঠান্ডা। হঠাৎ রিয়া থমকে দাঁড়াল, তার পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে। অর্ণব, দেখো। সে কাপা কাপা আঙুল দিয়ে সিঁড়ির বাঁকে টাঙানো একটা বিশেষ ছবির দিকে ইশারা করল। ছবিটা এক মাঝবয়সী ভদ্রলোকের, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে কড়া গাম্ভীর্য, আর হাতে একটা কালো মলাটের বই। পেছনে আঁকা আছে এই বাড়িটাই, তবে আকাশটা লাল। দাদু, অর্ণব বিড়বিড় করে বলল, রায়হান চৌধুরী। উনার চোখগুলো, রিয়া ফিসফিস করে বলল, খেয়াল করেছ, আমরা সিঁড়ি দিয়ে যত উপরে উঠছি মনে হচ্ছে উনার চোখের মণিগুলো আমাদের সাথে সাথে ঘুরছে, উনি আমাদের দিকেই তাকিয়ে আছেন। করিম চাচা সামনে থেকে না ঘুরেই বললেন, তার গলার স্বর এবার আরও গম্ভীর শোনাল, কর্তামশাই নিজের ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করতে জানতেন। উনি সব দেখছেন, এই বাড়িতে কে আসছে, কেন আসছে, কার মনে কি আছে, সব উনার নজরে থাকে। উনাকে ফাঁকি দেওয়া সহজ নয়। কথাটা শুনে অর্ণবের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে নিজেকে বোঝাল, এটা শুধুই এক বৃদ্ধের কুসংস্কারাচ্ছন্ন প্রলাপ অথবা আলো ছায়ার খেলা, কিন্তু ছবির দিকে তাকিয়ে সে নিজেও বেশিক্ষণ চোখ ধরে রাখতে পারল না। দোতলার করিডোরটা বিশাল লম্বা, যেন অনন্তকাল ধরে চলে গেছে। দুপাশে সারি সারি দরজা, সবগুলো বন্ধ,
করিডোরের শেষ মাথায় একটা জানালা খোলা, যেখান দিয়ে চাঁদের ম্লান আলো এসে মেঝের ওপর পড়েছে। করিম চাচা দোতলার মাঝখানের একটি দরজার কাছে এসে থামলেন। পকেট থেকে একগুচ্ছ চাবি বের করলেন তিনি। চাবির গুচ্ছটা ঝনঝন করে বেজে উঠল, সেই শব্দ নিস্তব্ধ দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলল, যেন কেউ অদৃশ্য শিকল নাড়ছে। এই ঘরটা আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে, করিম চাচার তালা খুলতে খুলতে বললেন। মোর্চে ধরা তালা খোলার শব্দ হল কচ কচ খাটাস। দরজা খুলতেই দেখা গেল ঘরটা বেশ বড়। মাঝখানে একটা বিশাল পালঙ্ক, যার চার পায়ে সিংহের থাবা খোদাই করা। ওপরে ঝুলছে মশারির ফ্রেম, কিন্তু মশারিটা এতই পুরনো যে মনে হচ্ছে মাকড়সার জাল। ঘরের একপাশে ফায়ারপ্লেস, যদিও তাতে বহুদিন আগুন জ্বলেনি, ছাই জমে আছে। আসবাবপত্রগুলো মেহগেনি কাঠের, ভারী এবং গম্ভীর। অর্ণব কাঁধ থেকে ব্যাগগুলো নামিয়ে রাখল। ধন্যবাদ চাচা। আচ্ছা, ইলেকট্রিসিটির ব্যাপারটা? সুইচ টিপলাম, কাজ করছে না। জেনারেটরে তেল নেই, করিম চাচা নির্লিপ্ত ভঙ্গিতে বললেন। তিনি হ্যারিকেনটা টেবিলের ওপর রাখলেন। আর মেন লাইনগত ঝড়ে ছিঁড়ে গেছে, ঠিক করতে মিস্ত্রি আসতে সময় লাগবে। মোমবাতি আছে ড্রয়ারে। বাথরুমের কলে পানি আছে, তবে ট্যাঙ্কের পানি, সাবধানে খরচ করবেন। অর্ণব ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। স্প্রিংয়ের গদিটা ক্যাচ ক্যাচ করে উঠল। ঘরের ভেতরটা কেমন যেন গুমোট, জানালাগুলো বন্ধ থাকায় বাতাস চলাচল করছে না। চাচা, খাবার ব্যবস্থা কি কিছু করা যাবে? আমরা খুব ক্ষুধার্ত, দুপুরে রাস্তায় তেমন কিছু খাওয়া হয়নি। নিচতলায় খাবার ঢাকা দেওয়া আছে, আপনারা ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি অপেক্ষা করছি। এইটুকু বলে করিম চাচা দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। মনে হলো তিনি চলে যাবেন, কিন্তু গেলেন না। তিনি দরজার চৌকাঠে দাঁড়িয়ে অর্ণব আর রিয়ার দিকে ঘুরে তাকালেন। হ্যারিকেনের আলো নিচ থেকে তার মুখে পড়ায় তাকে অদ্ভুত পিশাচের মতো দেখাচ্ছে। ছোটবাবু, তিনি ডাকলেন, যাওয়ার আগে কিছু জরুরি কথা বলে যাওয়া দরকার। এই বাড়িতে থাকতে হলে কিছু নিয়ম মানতে হয়। অর্ণব ভ্রু কোচকে তাকালো। নিজের বাড়িতে আবার কিসের নিয়ম? নিয়ম মানে? করিম চাচা ধীরে ধীরে কথাগুলো বলতে শুরু করলেন, প্রতিটা শব্দ যেন ওজন মেপে উচ্চারণ করছেন। প্রথমত, তিনি আঙুল তুললেন, সূর্যাস্তের পর এই বাড়ির সদর দরজা খুলবেন না। বাইরে যদি কেউ কড়া নাড়ে, যদি কারো কান্নার শব্দ পান, বা যদি দেখেন কেউ জানালায় টোকা দিচ্ছে, তবুও দরজা খুলবেন না। মনে রাখবেন, রাতের বেলা এই জঙ্গল মানুষের থাকে না। রিয়া ভয়ে বিছানার চাদর খামচে ধরল। কাকে দেখব? এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। করিম চাচা রিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে দ্বিতীয় নিয়মটা বলতে শুরু করলেন। দ্বিতীয়ত, দোতলার এই ঘর আর রান্নাঘর ছাড়া অন্য কোনো বন্ধ ঘর খোলার চেষ্টা করবেন না, বিশেষ করে উত্তরের বারান্দার দিকের ঘরটা। চাবি আমার কাছে আছে, কিন্তু আমি দেব না। কৌতূহল মানুষের মরণ ডেকে আনে। অর্ণব একটু বিরক্ত হল। চাচা, আমি এই বাড়ির মালিক, আমি চাইলে যে কোনো ঘর দেখতে পারি, আর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? মালিকানা কাগজের দলিলে হয় ছোটবাবু, কিন্তু দখলের সত্ত্ব অন্য জিনিস। করিম চাচার গলায় একটা অদ্ভুত কাঠিন্য, যা অর্ণবকে চুপ করিয়ে দিল। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি নিয়ম, করিম চাচা এবার দরজার কাছ থেকে 2 পা এগিয়ে এলেন। তার গলার স্বর আরও নিচে নেমে গেল, ফিসফিসানির মতো শোনাল, যেন তিনি চাইন না দেয়ালের ওপারের কোনো অদৃশ্য কেউ তার কথা শুনে ফেলুক। রান্নাঘরের পাশ দিয়ে একটা সরু অন্ধকার সিঁড়ি নিচে নেমে গেছে, সোজা বেসমেন্টে। ওই সিঁড়ি দিয়ে নামবেন না, কক্ষনো না। অর্ণব কৌতূহলী হয়ে উঠল। বেসমেন্ট? দাদুর লাইব্রেরি ওখানেই ছিল শুনেছি, কেন যাব না ওখানে? করিম চাচা এবার সরাসরি অর্ণবের চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ভয় নেই, আছে গভীর এক সতর্কতা আর প্রাচীন আতঙ্ক। ওটা লাইব্রেরি নয় ছোটবাবু, ওটা এখন আর জ্ঞানের জায়গা নেই। বেসমেন্টের করিডরের একদম শেষ মাথায় একটা ভারী লোহার দরজা আছে, কালো রঙের। ওটার গায়ে কোনো হাতল নেই, শুধু একটা বড় তালা ঝোলানো। আপনার দাদু মৃত্যুর আগে আমাকে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করিয়েছিলেন, যেন ওই দরজার চাবি আমি কাউকে না দিই, এমনকি আপনার নিজের রক্তের কেউ হলেও না। কি আছে ওখানে? অর্ণব চ্যালেঞ্জের স্বরে জিজ্ঞাসা করল, যদিও তার গলার স্বর কেঁপে গেল। ধন সম্পদ? করিম চাচা শুকনো হাসলেন, হাসিটা বড় করুণ শোনাল। ধন সম্পদ থাকলে তো মানুষ চুরি করে পালাতো। ওখানে যা আছে তা মানুষ চায় না। শুধু এটুকু জেনে রাখুন, কিছু দরজা বন্ধ রাখার জন্যই তৈরি। ওটা খুললে যা বেরিয়ে আসবে তা সামলানোর ক্ষমতা আপনার নেই, আমারও নেই, এমনকি আপনার মৃত দাদুরও ছিল না। কথাটা শেষ করে করিম চাচা আর এক মুহূর্তও দাঁড়ালেন না। আমি নিচে খাবার বাড়ছি, 10 মিনিটের মধ্যে চলে আসুন। আর হ্যাঁ,
টর্চ সাথে রাখবেন। এই বাড়ির অন্ধকার পথ চেনে না, মানুষকে বিভ্রান্ত করে দেয়। করিম চাচা বেরিয়ে গেলেন। তার যাওয়াটা ছিল অদ্ভুত। তার পায়ের কোনো শব্দ শোনা গেল না, শুধু হ্যারিকেনের আলোটা করিডর ধরে দূরে সরে গিয়ে মিলিয়ে গেল। ঘরটা আবার আবছা অন্ধকারে ডুবে গেল। শুধু টেবিলের উপর রাখা মোমবাতির শিখাটা হঠাৎ দপ করে নিভে যাওয়ার উপক্রম হল, যেন কেউ অদৃশ্য ফু দিয়ে সেটা নেভাতে চাইছে। রিয়া অর্ণবের কাছে এসে তাকে জড়িয়ে ধরল। তার শরীর ঠান্ডা হয়ে গেছে। অর্ণব, চলো ফিরে যাই প্লিজ। এই লোকটা পাগল নয়তো এই বাড়িতে আসলেই কোনো সমস্যা আছে। আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই ঘরের কোণা থেকে কেউ আমাকে দেখছে। অর্ণব রিয়ার চুলে হাত বুলিয়ে দিতে দিতে ভাবছিল। করিম চাচার কথাগুলো তার যুক্তিবাদী মনে খটকা লাগলেও অবচেতন মনে একটা ভয়ের জন্ম দিয়েছে। বেসমেন্টের ওই লোহার দরজা, কি এমন থাকতে পারে সেখানে যা ৩০ বছর ধরে বন্ধ? করিম চাচাকে কিছু লুকাচ্ছেন, নাকি দাদু আসলেই কোনো কালো জাদুর চর্চা করতেন? রিয়া, কাল সকালেই আমরা পুরো বাড়িটা ঘুরে দেখব। দিনের আলোয় সব ভয় কেটে যাবে। দেখবে সব কিছুর একটা লজিক্যাল ব্যাখ্যা আছে। এখন চলো খেয়ে নিই। তারা যখন নিচে নামবার জন্য দরজার বাইরে পা বাড়ালো, তখন করিডরের বাতাসটা হঠাৎ করে হিমশীতল হয়ে গেল, যেন কেউ তাদের ঠিক পাশ দিয়ে খুব দ্রুত পায়ে হেঁটে চলে গেল। বাতাসের ঝাপটায় রিয়ার চুলগুলো উড়ে মুখে এসে পড়ল। আর সেই সঙ্গে অর্ণবের নাকে একটা গন্ধ এলো, খুব পরিচিত অথচ উৎকট। ফরমেলিন, পুরনো চামড়া আর পচা রজনীগন্ধা ফুলের তীব্র গন্ধ। সিঁড়ির নিচে জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে অর্ণবের মনে হল, করিম চাচা হয়তো সবটা মিথ্যে বলেননি। এই বাড়ির অন্ধকার আসলেই জ্যান্ত, আর সেই অন্ধকার এখন হাঁ পড়ে তাদের গিলতে আসছে। অর্ণব টর্চটা জ্বালালো। আলোর সরু রেখা সিঁড়ির নিচে পড়ল, আর ঠিক সেই মুহূর্তেই খুব ক্ষীণ স্বরে কিন্তু স্পষ্টভাবে নিচতলা থেকে একটা শব্দ ভেসে এলো, ঠক ঠক ঠক। কেউ যেন লাঠি ঠুকে ঠুকে তাদের দিকেই এগিয়ে আসছে। ডাইনিং টেবিলটা মেহগনি কাঠের তৈরি, লম্বায় অন্তত ১২ ফুট। একসময় হয়তো এই টেবিলে বসে চৌধুরী পরিবারের সদস্যরা হাসি ঠাট্টার ভোজের উৎসবে মেতে উঠত, কিন্তু আজ এই বিশাল টেবিলে মাত্র ২টি মানুষ, অর্ণব আর রিয়া, বসে আছে একদম কোণায়, যেন এই বিশাল শূন্যতা তাদের গিলে খেতে আসছে। টেবিলের মাঝখানে একটি রূপার ঝাড়বাতি বা ক্যান্ডেল লাবড়া রাখা, তাতে জ্বলছে ৩টি লম্বা মোমবাতি। সেই কাঁপা কাঁপা হলুদ আলোয় ঘরের চারপাশের দেয়ালগুলো অদ্ভুত ছায়া তৈরি করেছে। অর্ণব আর রিয়ার ছায়াগুলো পেছনের দেয়ালে গিয়ে পড়েছে, কিন্তু মোমবাতির শিখার নড়াচড়ায় মনে হচ্ছে ছায়াগুলোও স্বাধীনভাবে নড়ছে, যেন ওগুলো তাদের মালিকদের শরীর থেকে আলাদা হয়ে যেতে চাইছে। করিম চাচা তাদের সামনে চীনামাটির প্লেটে খাবার বেড়ে দিলেন। ধপধপে সাদা ভাত, ঘন ডাল আর দেশি মুরগির ঝোল। রান্নার সুগন্ধ বেরোচ্ছে ঠিকই, কিন্তু অর্ণবের মনে হলো এই খাবারে কোনো স্বাদ নেই। খিদে পেটে থাকা সত্ত্বেও গলার কাছে একটা অদৃশ্য দলা আটকে আছে। প্রতিটি লোকমা গিলতে কষ্ট হচ্ছে। চামচ আর প্লেটের ঠুনঠুন শব্দটুকুও এই নিস্তব্ধ ঘরে বোমার মতো শব্দ করছে। বাইরে প্রকৃতির রূপ পাল্টাচ্ছে। বিকেলের সেই গুমোট ভাব কেটে গিয়ে এখন শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। জানালার কাছে বৃষ্টির বড় বড় ফোঁটা আছড়ে পড়ছে, টাস টাস, ঝনঝন। বাতাসের শোঁ আওয়াজ শুনে মনে হচ্ছে অসংখ্য অদৃশ্য প্রেতাত্মা জানালার বাইরে হাহাকার করছে ভেতরে ঢোকার জন্য। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই ক্ষণিকের তীব্র নীল আলোয় জানালার বাইরের দুলতে থাকা গাছগুলোকে এক একটা বিকৃত দানবের মতো দেখাচ্ছে। করিম চাচা টেবিলের অদূরেই অন্ধকারের সীমানায় দাঁড়িয়ে আছেন। তিনি খাচ্ছেন না, তার দৃষ্টি স্থির হয়ে আছে অর্ণবের দিকে। তার মুখটা ভাবলেশীন, কিন্তু চোখের মণিতে আগুনের শিখার প্রতিবিম্ব নাচছে। চাচা, আপনি খাবেন না? অর্ণব নীরবতা ভাঙার চেষ্টা করল। নিজের গলার আওয়াজই নিজের কাছে অচেনা, ভিনদেশী লাগল। আমার ক্ষুধে নেই ছোট বাবা। করিম চাচার উত্তরটা এলো খুব নিচু স্বরে, যেন কোনো গভীর কুয়া থেকে উঠে আসছে শব্দটা। আপনারা জলদি খেয়ে নিন, রাত বাড়ছে, আর এই বাড়িতে রাত বাড়লে ছায়ারাও লম্বা হয়, দেয়ালগুলো কথা বলতে শুরু করে। রিয়া খাওয়া থামিয়ে দিল। সে আর এক লোকমাও মুখে তুলতে পারবে না। অর্ণব, আমার হয়ে গেছে, চলো ঘরে যাই, আমার এখানে ভালো লাগছে না। অর্ণবও আর জোর করল না, সে নিজেও চাইছে এই অস্বস্তিকর পরিবেশ থেকে পালাতে। করিম চাচা হ্যারিকেনটা হাতে নিয়ে তাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চললেন। সিঁড়ির গোড়ায় এসে তিনি থামলেন। আলোটা তার মুখের নিচের অংশ আলোকিত করেছে, ফলে তার চোখ দুটো ডুবে আছে গভীর অন্ধকারে। আমি নিচতলার সার্ভেন্ট কোয়ার্টারে থাকব, তিনি বললেন। তবে একটা কথা মনে রাখবেন, যদি রাতে কোনো শব্দ পান বা কারো গলার স্বর শোনেন, তা সে যত আপন মানুষেরই হোক না কেন, দরজা খুলবেন না।
কারণ এই ঝড় বৃষ্টির রাতে জীবিতরা জেগে থাকে না, জেগে ওঠে অন্য কেউ। অর্ণব কিছু একটা বলতে চাচ্ছিল, হয়তো ধমক দিতে চাচ্ছিল এই বুড়ো মানুষটাকে তার পাগলামির জন্য, কিন্তু রিয়ার ভয়ার্থ মুখ দেখে সে চুপ করে গেল। তারা দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে দোতলায় নিজেদের ঘরে ঢুকে পড়ল। দরজাটা বন্ধ করে অর্ণব ভেতর থেকে ভারী লোহার খিলটা তুলে দিল। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্তত এই 4 দেওয়ালের ভেতর তারা নিরাপদ। রাত তখন 12টা পেরিয়ে গেছে। বাইরের ঝড়টা এখন পুরো দমে চলছে। মেঘের গর্জনে মাঝে মাঝে পুরো বাড়িটা কেঁপে উঠছে। মোমবাতিটা প্রায় শেষ হয়ে এসেছে, নিভু নিভু করছে। বিছানায় শুয়েও রিয়ার চোখে ঘুম নেই। মশারির ভেতরটা কেমন যেন গুমোট। অর্ণব পাশে শুয়ে আছে, হয়তো ক্লান্তিতে তার চোখ লেগে এসেছে, কিন্তু রিয়া জেগে আছে। সে ছাদের দিকে তাকিয়ে আছে। ছাদের প্লাস্টার খসে পড়া অংশগুলো মোমবাতির নান আলোয় অদ্ভুত সব মানচিত্র তৈরি করেছে। তাকিয়ে থাকতে থাকতে রিয়ার মনে হলো মানচিত্রগুলো নড়ছে, যেন প্লাস্টারের ফাটলগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, একটা কালো গহ্বরের আকার নিচ্ছে, যেখান থেকে কিছু একটা বেরিয়ে আসবে। হঠাৎ শব্দটা কানে এলো। খুব ক্ষীণ, কিন্তু এই ঝড়ের শব্দের মধ্যেও সেটা আলাদাভাবে চেনা যায়। খস খস খস। শব্দটা আসবাবপত্র নড়ার শব্দ নয়, বা ইঁদুরের দৌড়াদৌড়ি নয়। শব্দটা আসছে ঠিক তাদের খাটের নিচে থেকে, মেঝের নিচে থেকে, যেন কেউ মেঝের ঠিক উল্টো পিঠে সিলিংয়ের সঙ্গে বাদুরের মতো ঝুলে আছে আর লম্বা নখ দিয়ে কাঠটা আঁচড়াচ্ছে। রিয়া উঠে বসল। তার হৃৎপিণ্ড গলার কাছে উঠে এসেছে। সে কান পাতল। শব্দটা সরে সরে যাচ্ছে, খাট থেকে দরজার দিকে। খস 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 খস। অর্ণব, অর্ণব ওঠো! রিয়া ফিসফিস করে ডাকল, কিন্তু ভয়ে তার গলা দিয়ে শব্দ বের হতে চাইল না। সে অর্ণবকে জোরে ধাক্কা দিল। অর্ণব ধর্মড় করে উঠল। কি হলো? দুঃস্বপ্ন দেখেছ? চুপ! রিয়া অর্ণবের মুখে হাত চাপা দিল। তার চোখ দুটো বড় বড় হয়ে আছে। শোনো! অর্ণব বিরক্ত হয়ে কান পাতল। প্রথমে সে ঝড়ের শব্দ আর জানালার খটখটানি ছাড়া কিছুই শুনতে পেল না। তারপর ধপ ধপ ধপ। বারান্দার করিডোরে কেউ হাঁটছে, খুব ভারী পায়ে এবং খুব ধীরে। শব্দটা তাদের দরজার দিকেই আসছে। করিম চাচা কি? না, করিম চাচার পায়ের শব্দ হয় না, আর তিনি বলেছিলেন তিনি ওপরে আসবেন না। তবে কি চোর, ডাকাত এই দুর্গম পাহাড়ে? অর্ণব বালিশের নিচ থেকে টর্চটা বের করল। তার কপালে ঘামের ফোঁটা। ভয় পেও না রিয়া, আমি দেখছি, নিশ্চয়ই কোনো জানালার পাল্লা খুলে গেছে। না অর্ণব, যেও না! রিয়া অর্ণবের হাত খামচে ধরল। তার নখগুলো অর্ণবের চামড়ায় বসে গেল। ওটা মানুষ না, মানুষের হাঁটার শব্দে এতটা ওজন থাকে না, মনে হচ্ছে কোনো মরা লাশ হাঁটছে। কিন্তু অর্ণবের পুরুষালী ইগো আর তার লজিক্যাল মন তাকে থামতে দিল না। সে নিজেকে বোঝালো, এটা পুরনো বাড়ি, কাঠের মেঝে, হয়তো তাপমাত্রার কারণে কাঠ সংকুচিত হচ্ছে। সে বিছানা থেকে নামল। মেঝের ঠান্ডা স্পর্শ তার পায়ে কাঁটা দিয়ে গেল। সে দরজার কাছে গিয়ে কান পাতল। পায়ের শব্দটা ঠিক দরজার ওপাশে এসে থেমে গেছে। এখন আর কোনো শব্দ নেই, শুধু দরজার নিচ দিয়ে আসা বাতাসের শো শো আওয়াজ। অর্ণব খুব সাবধানে নিঃশব্দে দরজার খিলটা নামালো। অর্ণব, প্লিজ! রিয়ার কান্না জড়িত অস্ফুট স্বর। অর্ণব এক ঝটকায় দরজাটা খুলে টর্চ জ্বালালো। কে ওখানে? আলোর তীব্র সাদা রেখা অন্ধকার করিডর চিরে চলে গেল। কেউ নেই। করিডর ফাঁকা, শুধু দূরের খোলা জানালা দিয়ে আসা বৃষ্টির ছাট করিডরের শেষ প্রান্ত ভিজিয়ে দিচ্ছে। দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলো টর্চের আলোয় চকচক করে উঠল, যেন তারা এইমাত্র কিছু একটা দেখেছে এবং এখন চুপ করে আছে। অর্ণব স্বস্তির হাসি হাসল। বুক থেকে একটা পাথর নেমে গেল। দেখেছ, কিচ্ছু নেই, বাতাসের শব্দে ভয় পেয়েছ। সে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই তার নজর গেল মেঝের দিকে, দরজার ঠিক সামনে। অর্ণবের হাসিটা মুখে জমে গেল। ধুলো জমা মেঝের উপর স্পষ্ট একজোড়া পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং বাঁকানো, আর ছাপগুলো ভিজে, কাদা আর কালো রঙের তরল মেশানো এক অদ্ভুত চটচটে পদার্থ। ছাপগুলো তাদের দরজার সামনে এসে থেমেছিল, তারপর আবার ফিরে গেছে। কোথায়? সিঁড়ির দিকে, যে সিঁড়িটা নিচে নেমে গেছে। অর্ণবের কৌতূহল এবার ভয়ের বাঁধ মানল না। সে মন্ত্রমুগ্ধের মতো পায়ের ছাপ অনুসরণ করে এগোতে লাগল। রিয়া ঘর থেকে বেরোবার সাহস পেল না। সে দরজার চৌকাঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে অর্ণবের দিকে তাকিয়ে রইল। অর্ণব সিঁড়ি দিয়ে নিচে নামল। নিচতলা ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোয় দেখা যাচ্ছে ওই বিকৃত পায়ের ছাপগুলো হল রুম পেরিয়ে চলে গেছে সোজা রান্নাঘরের দিকে। করিম চাচার সেই সতর্কবাণী অর্ণবের মস্তিষ্কে বাজতে লাগল। রান্নাঘরের পাশ দিয়ে একটা সরু সিঁড়ি নিচে নেমে গেছে, বেসমেন্টে।
কখনো ওখানে যাবেন না। অর্ণব জানে তার ফিরে যাওয়া উচিত, এখনই রিয়ার কাছে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু কোনো এক অদৃষ্ট শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে রান্নাঘরের কাছে পৌঁছাল। রান্নাঘরের পাশেই একটা ছোট কাঠের দরজা, ওটা খোলা। হ্যাঁ, করিম চাচা বলেছিলেন ওটা বন্ধ থাকবে, কিন্তু ওটা এখন হাঁ করে খোলা, যেন কাউকে আমন্ত্রণ জানাচ্ছে। সেখান থেকে ভুর ভুর করে আসছে সেই উৎকট গন্ধটা, ফরমালিন, পচা ফুল আর পুরনো চামড়ার গন্ধ, যা কোনো জীবিত মানুষের ঘরে থাকার কথা নয়। আর সেখান থেকেই উঠে আসছে হিম শীতল বাতাস, যা অর্ণবের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। অর্ণব দরজার চৌকাঠে দাঁড়াল, টর্চের আলো নিচে ফেলল। সিঁড়িটা পাথরের, শ্যাওলা পড়া স্যাঁতসেঁতে পিচ্ছিল। সিঁড়িটা নেমে গেছে গভীর অনন্ত অন্ধকারে। টর্চের আলো শেষ পর্যন্ত পৌঁছাচ্ছে না, অন্ধকার যেন আলোটাকে গিলে ফেলছে। কিন্তু সেই অন্ধকারের গভীর থেকে একটা শব্দ আসছে, শ্বাস প্রশ্বাসের শব্দ। খুব ভারী, খুব কষ্টকর, ঘড়ঘড়ে শ্বাস, যেন কোনো হাঁপানি রোগী বা বহুদিন আগে মারা যাওয়া কেউ নতুন করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। কে কে ওখানে? অর্ণবের গলা কেঁপে উঠল। করিম চাচা, এটা কি আপনি? শ্বাস প্রশ্বাসের শব্দটা থেমে গেল। নিস্তব্ধতা, মৃত্যুর চেয়েও ভারী নিস্তব্ধতা। তারপর অন্ধকারের বুক চিরে একটা কণ্ঠস্বর ভেসে এলো। মানুষের নয়, আবার জন্তুরও নয়। মনে হলো পাতালের গভীর থেকে কেউ কথা বলছে। তুমি এসেছ অর্ণব? চাবিটা কি এনেছ? অর্ণবের হাত থেকে টর্চটা খসে পড়ার উপক্রম হল। কেউ তার নাম জানে, কেউ তার দাদুর সেই চাবির কথা জানে। কে তুমি? অর্ণব চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে চিঁ চিঁ শব্দ বের হল। কোনো উত্তর নেই, শুধু একটা খসখসে হাসির শব্দ, যেন শুকনো পাতার উপর কেউ নখ ঘষছে। তারপর টর্চের আলোয় অর্ণব দেখল সিঁড়ির ৩-৪ ধাপ নিচে অন্ধকারের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে। হাতটা কঙ্কালসার, চামড়া ঝুলে আছে, ফ্যাকাশে নীলচে রং, আর নখগুলো বড় বড়, কালো এবং ধারালো। হাতটা সিঁড়ির রেলিং ধরে উপরে উঠে আসার চেষ্টা করছে। তারপর দেখা গেল একজোড়া চোখ, জলজলে লাল দুটো বিন্দু, যা অন্ধকারের মধ্যেও জ্বলছে। অর্ণবের মস্তিষ্কের সমস্ত স্নায়ু একসঙ্গে চিৎকার করে উঠল, পালাও, পালাও এখনই! সে আর এক মুহূর্ত দাঁড়াল না, সে উল্টো ঘুরে দৌড় দিল। অন্ধকারের মধ্যে কার্পেটে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ার উপক্রম হল, কিন্তু সে থামল না। পিছন থেকে তখন ওই ভারী পায়ের শব্দটা আবার শুরু হয়েছে। এবার আর ধীরলয়ে নয়, খুব দ্রুত, ধপ 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 ধপ। সিঁড়ি বেয়ে কিছু একটা উপরে উঠে আসছে, ক্ষিপ্র গতিতে, শিকারী যেমন শিকারের পিছু নেয় ঠিক তেমন হিংস্রতায়। অর্ণব দোতলার সিঁড়ি ২-৩ ধাপ ডিঙে উপরে উঠল। তার মনে হচ্ছে ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস পড়ছে। রিয়া, দরজা বন্ধ করো, জলদি! সে পাগলের মতো চিৎকার করে উঠল। করিডরে পৌঁছেই সে ঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করল। কাঁপা কাঁপা হাতে খিলটা তুলে দিল। তারপর একটা ভারী সোফা ঠেলে দরজার সামনে এনে রাখল। তারপর পিঠ ঠেকিয়ে দিল দরজায়, যেন তার শরীরের ওজন দিয়ে সে ওই অশুভ শক্তিকে আটকে রাখতে পারবে। কি হয়েছে? কি দেখেছ তুমি? তোমার মুখ এমন সাদা কেন? রিয়া কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল। অর্ণব হাঁপাচ্ছে, তার বুক ওঠানামা করছে কামারের হাপড়ের মতো। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে কথা বলতে পারছে না, তার চোখ দুটো ছিটকে নেড়িয়ে আসছে। ঠিক তখনই তাদের বন্ধ দরজার ঠিক ওপাশে কেউ এসে দাঁড়াল। দরজার ওপাশে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তারপর দরজার কাঠে খুব আলতো করে টোকা পড়ল, খুব ভদ্রভাবে, টুক টুক টুক। তারপর সেই পরিচিত ফিসফিসানি, যেটা এবার দরজার ওপাশ থেকে খুব কাছ থেকে শোনা গেল। কাঠ ভেদ করে শব্দটা সরাসরি তাদের কানে পৌঁছাল। অর্ণব, দরজাটা খোলো, আমি একা, নিচে অনেক অন্ধকার, আমার খুব শীত করছে। রিয়া চিৎকার করে উঠে 2 হাত চেপে ধরল, সে ফ্লোরে বসে পড়েছে। অর্ণব দরজার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো কাঠের দরজার ওপাশ থেকে একটা বরফ শীতল হাত তার পিঠের ঠিক উল্টো দিকে দরজায় হাত রেখেছে। তারা বুঝতে পারল এই রাত সহজে কাটবে না। তারা বুঝতে পারল করিম চাচার বারণ না শুনে নিচে যাওয়াটা ছিল তাদের জীবনের শেষ ভুল। এবং তারা এও বুঝতে পারল বেসমেন্টের সেই জিনিসটা এখন আর নিচে নেই, ওটা এখন তাদের দরজার ওপারে দাঁড়িয়ে আছে, এবং ওটা ভেতরে ঢোকার অপেক্ষা করছে। বাইরে বিদ্যুৎ চমকালো। সেই আলোয় অর্ণব দেখল দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘরের ভেতর প্রবেশ করছে। চলবে। ভোরের প্রথম আলো যখন জানালার ভারী মখমলের পর্দার ফাঁক গলে অর্ণবের চোখে এসে পড়ল, তখন তার মনে হল
সে যেন এক দীর্ঘ অনন্তকালের দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। কিন্তু জেগে ওঠার পর যে স্বস্তি পাওয়ার কথা ছিল তা সে পেল না। গত রাতের সেই বিভীষিকাময় ঝড়, দরজার ওপাশে সেই হাড় হিম করা ফিসফিসানি আর কাঠের দরজার নিচ দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়া সেই কালো ধোঁয়া, সবই ভোরের এই স্নিগ্ধ আলয় কেমন যেন অবাস্তব অথচ তীব্রভাবে সত্যি মনে হতে লাগল। বাইরে পাখিরা ডাকছে, আকাশ পরিষ্কার নীল, গতকালের প্রলয়ঙ্করী ঝড়ের কোনো চিহ্নই নেই। পাহাড়ি রোদ বারান্দার মেঝেতে লুটোপুটি খাচ্ছে, ধূলিকণাগুলো রোদের আলোয় নাচছে। কিন্তু অর্ণব জানে এই সকালটা মিথ্যে, এই বাড়ির নীরবতাটা একটা ছলনা। অর্ণব বিছানায় উঠে বসল, তার মাথাটা দপদপ করছে, যেন ভেতরে হাতুড়ি পেটাচ্ছে কেউ। গতরাতে তারা দুজন কেউই ১ মিনিটের জন্য চোখের পাতা এক করতে পারেনি। দরজার সামনে ভারী সোফা ঠেকিয়ে তারা মেঝেতে একে অপরকে জড়িয়ে ধরে কুঁকড়ে বসেছিল ভোর হাওয়া পর্যন্ত। প্রতিটা মুহূর্ত কেটেছে এই ভয়ে, এই বুঝি দরজা ভেঙে কিছু একটা ভেতরে ঢুকে পড়বে। রিয়া জানালার পাশে দাঁড়িয়ে আছে, তার পরনে গতকালের সেই কাপড় যা এখন কুঁচকে গেছে। সে জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার দৃষ্টি শূন্য। পাশে বিছানার ওপর একটি খোলা সুটকেস, সে এলোমেলোভাবে কাপড় চোপড় সুটকেসে ভরছে। তার হাতগুলো থরথর করে কাঁপছে, যেন তার শরীরের নিয়ন্ত্রণ তার নিজের কাছে নেই। তার চোখের নিচে গভীর কালির দাগ, চুলগুলো উস্কো খুস্কো। তাকে দেখে মনে হচ্ছে এক রাতে তার বয়স যেন ১০ বছর বেড়ে গেছে। তুমি কি করছো রিয়া? অর্ণব ফ্যাসফ্যাসে গলায় জিজ্ঞেস করল। গলা দিয়ে স্বর বের হতে চাইছে না। রিয়া ঘুরে তাকালো, তার চোখে ভয়ে নেই, আছে এক ধরনের মরিয়া ভাব, এক ধরনের পাগলামি। আমরা চলে যাচ্ছি অর্ণব, এক্ষুনি। আমি এক মুহূর্ত আর এই অভিশপ্ত বাড়িতে থাকব না, গাড়ি বের করো। অর্ণব বিছানা থেকে নামল। সকালের আলোয় তার সাহস কিছুটা ফিরে এসেছে, তার কর্পোরেট মগজ, তার যুক্তিবাদী মন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সে নিজেকে বোঝাতে শুরু করেছে যে রাতের অন্ধকারে ভয়টা একটু বেশিই ছিল। রিয়া, শান্ত হও প্লিজ। গতরাতে আমাদের হ্যালোসিনেশন হয়েছিল। জার্নির ক্লান্তি, নতুন জায়গা, তার উপর ওই লোডশেডিং আর ঝড়, আমাদের মস্তিষ্ক আমাদের সাথে খেলা করেছে। একে মাস হিস্টিনিয়া বলে। রিয়া সুটকেসটা সশব্দে বন্ধ করল, শব্দটা ঘরে বোমার মতো ফাটল। হ্যালুসিনেশন? অর্ণব, তুমি নিজের সাথে মিথ্যে বলতে পারো, কিন্তু আমার সাথে না। দরজার ওপাশের ওই গলাটা হ্যালুসিনেশন ছিল? ওই পায়ের ছাপগুলো তুমি তো নিজেই দেখেছিলে। আর ওই গন্ধটা, ফরমেলিনের গন্ধটাও কি আমার মনের ভুল? অর্ণব একটু থমকালো, সে কোনো সদুত্তর খুঁজে পেল না। আমি ভুল দেখতে পারি, হয়তো ইঁদুর বা বাদুড় ছিল। আর পায়ের ছাপ, হয়তো করিম চাচাই এসেছিলেন কাদা পায়ে। তিনি হয়তো চেয়েছিলেন আমরা ভয় পেয়ে পালিয়ে যাই, যাতে তিনি এই সম্পত্তি ভোগ করতে পারেন। গ্রামের মানুষরা এমনই হয়। আমার তোমার কোনো যুক্তি শোনার দরকার নেই। তুমি যদি না আসো, আমি একাই চলে যাব, আমি হেঁটে হাইওয়েতে যাব। রিয়া দরজার দিকে পা বাড়ালো, তার চোখে জল নেই, আছে কঠিন প্রতিজ্ঞা। অর্ণব দৌড়ে গিয়ে তাকে ধরল, তার কাঁধ ঝাঁকিয়ে বলল, প্লিজ রিয়া, একটু বোঝার চেষ্টা করো, ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিও না। এই প্রপার্টিটার দাম কয়েক কোটি টাকা। দস্তগীর উকিল স্পষ্ট বলেছে আমাকে অন্তত ৭ দিন এখানে থাকতে হবে মালিকানা পাওয়ার জন্য। আমরা যদি এখন পালিয়ে যাই, সব হারাবো। আমাদের ঋণের কথা ভুলে যেও না, শুধু আর কটা দিন। আমি কথা দিচ্ছি, আজকেই আমি শহর থেকে মিস্ত্রি আর সিকিউরিটি গার্ড নিয়ে আসব। রিয়া অর্ণবের চোখের দিকে তাকালো, সেখানে সে ভালোবাসার বদলে লোভ দেখতে পেল, সেই আদিম লোভ যা ভয়ের চেয়েও শক্তিশালী। সে দীর্ঘশ্বাস ফেলল, যেন হাল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু একটা শর্তে, আমি এই দোতলার ঘর থেকে বেরোব না, আর তুমি সূর্যাস্তের আগেই মিস্ত্রি আনবে। যদি আজ রাতেও আমাদের একা থাকতে হয়, তাহলে আমি কসম করে বলছি আমি নিজেকে শেষ করে দেব। অর্ণব মাথা নাড়ল, কথা দিচ্ছি। রিয়াকে শান্ত করে বাথরুমে ফ্রেশ হতে পাঠিয়ে সে ঘর থেকে বেরোল। তার গন্তব্য এখন একটাই, দাদুর স্টাডি রুম বা লাইব্রেরি। করিম চাচা বলেছিলেন দাদুর লাইব্রেরিটা বেসমেন্টে, কিন্তু অর্ণব জানে দোতলার পূর্ব দিকে দাদুর একটা প্রত্যষ্ট পড়ার ঘর ছিল। তার মনে হচ্ছে গতরাতের ওই ঘটনার উত্তর কোথাও না কোথাও লুকিয়ে আছে, আর সেই উত্তর তাকে জানতেই হবে। দাদুর স্টাডি রুম বা খাস কামরাটা দোতলার করিডোরের একদম শেষ মাথায়। দরজাটা খুলতেই ধুলোর একটা মেঘ উড়ে এলো। অর্ণব কাশতে কাশতে ভেতরে ঢুকল। ঘরটা বিশাল, দেয়াল জুড়ে আকাশ ছোঁয়া মেহগুনি কাঠের বুকশেলফ, তাতে হাজার হাজার বই। দর্শন, ইতিহাস, কালো জাদু আর অকাল্ট সায়েন্সের ওপর লেখা বইগুলোই বেশি।
বাতাসে পুরনো কাগজে সেই ভ্যাপসা গন্ধ, সাথে মেশানো আছে তামাকের ক্ষীণ ঘ্রাণ, যেন দাদু এইমাত্র পাইপ টানতে টানতে ঘর থেকে বেরিয়ে গেছেন। ঘরের জানালার কাঁচগুলো রঙিন বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি। বাইরের রোদ সেই কাঁচে পড়ে ঘরের ভেতর অদ্ভুত একটা লালচে আভা তৈরি করেছে। মনে হচ্ছে পুরো ঘরটা রক্তের বন্যায় ডুবে গেছে। ঘরের মাঝখানে একটা বিশাল ওক কাঠের টেবিল, তার উপর দাদুর চশমাটা এখনও রাখা আছে। পাশে একটা দোয়াত কলম, কালির দোয়াতে কালি শুকিয়ে পাথর হয়ে গেছে। অর্ণব ধীর পায়ে টেবিলটার দিকে এগোলো। তার বুকের ভেতরটা ধপধপ করছে। সে জানে না সে কি খুঁজছে, কিন্তু কিছু একটা তাকে টানছে। সে টেবিলের ড্রয়ারগুলো হাতড়াতে শুরু করল। কাগজ, কলম, কিছু পুরনো মানচিত্র, জমির দলিল, সবই সাধারণ, কিন্তু টেবিলের একদম নিচের মাঝখানের ড্রয়ারটা তালাবদ্ধ। অর্ণব ড্রয়ারটা ধরে টানাটানি করল, খুলল না। সে এদিক ওদিক তাকালো। টেবিলের ওপর একটা পেপার ওয়েট ছিল, ব্রোঞ্জের তৈরি একটা ভারী হাতির মূর্তি। সে সেটা হাতে নিল। তার হাত ঘামছে। সে পেপার ওয়েটটা দিয়ে সজোরে তালাটার ওপর আঘাত করল। ঠ্যাং! শব্দটা নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনি তুলল। দ্বিতীয় আঘাতেই পুরনো মরচে ধরা তালাটা ভেঙে গেল। অর্ণব ড্রয়ারটা টান দিল। ক্যাচ ক্যাচ শব্দে সেটা খুলে এলো। ড্রয়ারের ভেতরে কোনো ফাইলপত্র নেই, টাকার বান্ডেলও নেই, শুধু দুটো জিনিস আছে, একটি লাল চামড়ার মলারের ডায়েরি আর একটি চাবি। চাবিটা কোনো সাধারণ চাবি নয়, এটি প্রায় ৬ ইঞ্চি লম্বা, ভারী পিতলের তৈরি, কিন্তু এর রংটা কালচে, যেন আগুনে পোড়ানো হয়েছে। চাবির মাথায় একটা মানুষের খুলি বা স্কাল নিখুঁতভাবে খোদাই করা, আর চাবির গায়ে অদ্ভুত সব জ্যামিটিক নকশা বা সিম্বল আঁকা, যা অর্ণব আগে কখনো দেখেনি। মনে হচ্ছে কোনো প্রাচীন ভাষার লিপি। অর্ণব হাত বাড়াল। তার আঙুলগুলো চাবিটা স্পর্শ করতেই সে চমকে গেল। চাবিটা অসম্ভব ঠান্ডা, যেন এটা কোনো ডিপ ফ্রিজ থেকে বা বরফের দেশের কোনো গুহা থেকে বের করা হয়েছে। অথচ এই গরমের দিনে বন্ধ ড্রয়ারের ভেতর এটা এত ঠান্ডা থাকার কথা নয়। চাবিটা হাতে নিতেই অর্ণবের মস্তিষ্কের ঠিক মাঝখানে কেউ ফিসফিস করে উঠল, ধন্যবাদ। সে চমকে পেছনে তাকালো। কেউ নেই, শুধু বুকশেলফের ছায়াগুলো দীর্ঘ হয়েছে। দেয়ালে টাঙানো দাদুর ছবিটা যেন একটু নড়ে উঠল। মনে হলো ছবির মানুষটা হাসছে। অর্ণব ভয় পেল, কিন্তু চাবিটা হাত থেকে ফেলল না। বরং চাবিটার সেই শীতল স্পর্শ তাকে এক অদ্ভুত আরাম দিচ্ছে, একটা নেশার মতো। সে চাবিটা পকেটে রাখল। এবার হাতে নিল লাল চামড়ার মলার ডায়েরিটা। ডায়েরির পাতাগুলো হলদেটে হয়ে গেছে, কোণগুলো মুয়ে গেছে। অর্ণব খেয়াল করল, ডায়েরিটা লেখার জন্যে যে কালি ব্যবহার করা হয়েছে তার রং সাধারণ কালির মতো নয়, কালচে লাল, অনেকটা জমাট বাঁধা রক্তের মতো। অর্ণব পাতা উল্টাতে লাগল। প্রথম দিকের লেখাগুলো স্বাভাবিক, দাদুর প্রতিদিনের হিসাব নিকাশ, জমিদারির বিবরণ, প্রজাদের নালিশ, কিন্তু ১৯৬৮ সালের পর থেকে লেখাগুলো বদলাতে শুরু করেছে। হাতের লেখা অগোছালো, কাটাকাটি বেশি, বাক্যগুলো অসংলগ্ন। অর্ণব একটা বিশেষ পাতার উপর চোখ রাখল। পাতাটা ভাঁজ করা। তারিখ ১২ই নভেম্বর ১৯৭১। যুদ্ধ চলছে দেশে, কিন্তু এই বাড়িতে চলছিল অন্য যুদ্ধ। আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম কিতাব আল আজিফের সেই প্রাচীন মন্ত্র ব্যবহার করে আমি তাকে ফিরিয়ে আনতে পারব। আমার স্ত্রী, আমার সুফিয়াকে, তান্ত্রিক বলেছিল বেসমেন্টের ওই ঘরটিতে পৃথিবীর সঙ্গে অন্য জগতের একটা সংযোগ তৈরি করা সম্ভব। আমি সেটাই করেছিলাম। অমাবস্যার রাতে আমি দরজা খুলেছিলাম। অর্ণব মন্ত্রমুগ্ধর মতো পড়ছে, তার গলা শুকিয়ে আসছে। বাইরের পৃথিবীর কথা সে ভুলে গেছে। পরের পাতা, ১৪ই নভেম্বর ১৯৭১। যে ফিরে এসেছে সে সুফিয়া নয়, তার চেহারা সুফিয়ার মতো, কিন্তু তার ভেতর অন্য কিছু ভর করেছে। ওটা মানুষ নয়, ওটা শয়তান, ওটা পিশাচ। ও শুধু কাঁচা মাংস চায়। করিম আমাকে বারণ করেছিল, আমি শুনিনি। আজ ও করিমের ওপর হামলা করেছিল। আমরা কোনো মতে ওটাকে বেসমেন্টের শেষের ঘরটায় বন্দি করতে পেরেছি। কিন্তু ওটা চিৎকার করছে, ওটা আমার নাম ধরে ডাকছে। ও বলছে দরজাটা নাকি আর কখনো পুরোপুরি বন্ধ হবে না। শেষ পাতাটি লেখা হয়েছে দাদুর মৃত্যুর ঠিক ২ দিন আগে। হাতের লেখা এতটাই কাঁপা কাঁপা যে পড়া কষ্টকর। মনে হচ্ছে লেখার সময় তিনি প্রচণ্ড ভয় পাচ্ছিলেন। উত্তরাধিকার সূত্রে তুমি এই বাড়ির মালিক হলে ঠিকই, কিন্তু মনে রেখো, আমি ওই দরজায় যে তালা লাগিয়েছি তা সাধারণ তালা নয়, ওটা মন্ত্রপুত তালা। এই চাবিটা আমি লুকিয়ে রাখলাম। যদি কখনো তোমার মনে কৌতূহল জাগে, তবে জেনে রেখো এই চাবিটা নরকের দরজা খোলার চাবি। ওটা ব্যবহার করো না, ভুলেও না। চাবিটা ধ্বংস করার চেষ্টা করো না, কারণ ওটা ধ্বংস হবে না, শুধু লুকিয়ে রাখো। ডায়েরিটা অর্ণবের হাত থেকে পড়ে গেল।
তার শরীর ঘামছে। দাদু পাগল ছিলেন নাকি সত্যিই তিনি কিছু একটা ডেকে এনেছিলেন? গত রাতের ঘটনা, সেই শ্বাস-প্রশ্বাসের শব্দ, চাবিটা কি এনেছ, সেই প্রশ্ন, সবকিছুর একটা ভয়ঙ্কর যোগসূত্র তৈরি হচ্ছে। অর্ণব বুঝতে পারছে সে কোনো সাধারণ উত্তরাধিকার পায়নি, সে এক অভিশাপের উত্তরাধিকার পেয়েছে। ঠিক তখনই নিচতলা থেকে রিয়ার গগনবিদারী চিৎকার শোনা গেল, এমন চিৎকার যা মানুষের রক্ত হিম করে দেয়। অর্ণব, বাঁচাও! অর্ণব মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর চাবিটা পকেটে চেপে ধরে দৌড় দিল। লাইব্রেরি থেকে বেরিয়ে করিডর দিয়ে ঝড়ের বেগে ছুটে গেল। রিয়া, রিয়া, কোথায় তুমি? নিচে, কিচেনের ভানে। অর্ণব, জল দিয়ে এসো। রিয়ার কান্নাজড়িত হিস্টিরিয়াগ্রস্ত গলা। অর্ণব সিঁড়ি দিয়ে প্রায় লাফিয়ে লাফিয়ে নামল। রান্নাঘরের সামনে গিয়ে সে থমকে দাঁড়াল। দৃশ্যটা দেখে তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। রিয়া ফ্লোরে বসে আছে, দুই হাতে মুখ ঢেকে কাঁদছে, আর তা অর্ণব, যেও না, অর্ণব! রিয়া তাকে ধরার জন্য দৌড়ে এলো, তার জামার হাতা খামচে ধরল। অর্ণব এক ঝটকায় তাকে সরিয়ে দিল। রিয়ার শরীরে এত শক্তি নেই যে সে অর্ণবকে আটকে রাখে। অর্ণবের গায়ে এখন অতি প্রাকৃত শক্তি ভর করেছে। তুমি এখানেই থাকো রিয়া, আমাকে এটা দেখতে হবে, আমাকে জানতেই হবে ওপারে কি আছে। অর্ণব অন্ধকারে মিলিয়ে গেল। তার হাতে ধরা চাবিটা থেকে যেন একটা মৃদু লাল আভা বেরুচ্ছে, যা তাকে পথ দেখাচ্ছে নিচের দিকে। সে নামছে বেসমেন্টের গভীরে, যেখানে অপেক্ষা করছে সেই কালো লোহার দরজা, এবং দরজার ওপাশে রায়হান চৌধুরীর সেই ভুল, যা গত 50 বছর ধরে অপেক্ষা করছে মুক্তি পাওয়ার জন্যে। ওপর থেকে রিয়ার কান্নার শব্দ ক্রমশ ম্লান হয়ে আসছে। অর্ণবীর কানে এখন শুধু বাজছে নিজের হৃদস্পন্দন এবং চাবির ফিসফিসানি। কাছে এসো, আরও কাছে। বেসমেন্টের সিঁড়িগুলো সাধারণ পাথরের তৈরি নয়, এগুলো যেন নরকে নামার এক একটি ধাপ। শ্যাওলাপুরে পিচ্ছিল হয়ে থাকা কালো পাথরগুলো স্যাঁতসেঁতে। এখান থেকে ভুরভুর করে মাটির সোদা গন্ধ আর পচা জিনিসের দুর্গন্ধ উঠে আসছে। অর্ণব খুব সাবধানে কিন্তু এক অদ্ভুত যান্ত্রিক গতিতে নিচে নামছে। তার হাতে ধরা সেই অভিশপ্ত চাবি, যা থেকে বিচ্ছুরিত হচ্ছে এক ম্লান রক্তাভ আভা। সেই আলো অন্ধকারের সঙ্গে লড়াই করছে না, বরং অন্ধকারকে যেন আরও গাঢ়, আরও রহস্যময় করে তুলছে। টর্চের আলো এখানে কাজ করছে না বললেই চলে। আলোটা কয়েক ফুট গিয়ে যেন অন্ধকারের পেটে হারিয়ে যাচ্ছে। উপর থেকে রিয়ার কান্নার শব্দ এখন আর শোনা যাচ্ছে না। অর্ণব যেন এক অন্য জগতে প্রবেশ করেছে, এমন এক জগৎ যেখানে শব্দরা মারা যায় আর নিস্তব্ধতা চিৎকার করে। সিঁড়ির প্রতিটি ধাপে পা ফেলার সময় অর্ণব অনুভব করছে তার নিজের ইচ্ছাশক্তি ক্রমশ লোপ পাচ্ছে। তার মস্তিষ্ক তাকে বলছে ফিরে যেতে, দৌড়ে পালাতে, কিন্তু তার শরীর তার কথা শুনছে না। মনে হচ্ছে কেউ অদৃশ্য সুতো দিয়ে তাকে পুতুলের মতো টেনে নিয়ে যাচ্ছে ওই অন্ধকারের গভীরে, যেখানে অপেক্ষা করছে সেই চূড়ান্ত সত্য। 30 ধাপ নামার পর সিঁড়ি শেষ হল। সামনে এক লম্বা সরু করিডর। করিডরের বাতাস অসম্ভব ভারী। অক্সিজেনের বদলে এখানে বাতাসে ভাসছে ধুলো, পুরনো বইয়ের গন্ধ আর সেই অসহ্য ফরমালিন ও পচা মাংসের উৎকট দুর্গন্ধ, যা দোতলায় পাওয়া গন্ধের চেয়ে 1000 গুণ তীব্র। অর্ণব বমি আটকাতে নাকে রুমাল চাপা দিতে চাইল, কিন্তু তার হাত পকেটের দিকে গেল না। তার সমস্ত মনোযোগ, তার চোখের দৃষ্টি এখন করিডরের শেষ মাথায় আটকে আছে। সেখানে দাঁড়িয়ে আছে সেই দরজা, কালো লোহার তৈরি বিশাল এক দরজা। সাধারণ দরজার চেয়ে এটি আকারে অনেক বড় ও চওড়া। দরজার গায়ে কোনো হাতল নেই, শুধু মাঝখানে একটি বড় চাবির ছিদ্র বা কিহোল, যা দেখতে অনেকটা মানুষের চোখের মতো। দরজার উপর খোদাই করা আছে বিচিত্র সব নকশা, সাপ, খুলি এবং এমন কিছু জ্যামিতিক চিত্র যা দেখলে মাথা ঝিমঝিম করে, চোখ জ্বালা করে। লোহার উপর জমে থাকা লালচে মোর্চেগুলো দেখতে ঠিক শুকনো রক্তের মতো। মনে হচ্ছে দরজাটা বহু বছর ধরে রক্ত পান করে বেঁচে আছে। অর্ণব ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। তার জুতোয় বালি মারানোর কর্মর শব্দ হচ্ছে, যা নিস্তব্ধ করিডোরে কামানের গর্জনের মতো শোনাচ্ছে। দরজার যত কাছে সে যাচ্ছে, তার পকেটে রাখা চাবিটা ততই গরম হচ্ছে। এখন সেটা প্রায় অসহ্য উত্তপ্ত, যেন হাতে জ্বলন্ত অঙ্গার ধরে আছে সে। অর্ণবের হাতের তালু পুড়ে যাওয়ার উপক্রম, কিন্তু সেই চাবিটা ফেলছে না। এক পৈশাচিক আকর্ষণে সে ওটা আঁকড়ে ধরে আছে, যেন ওটাই তার প্রাণভোমরা। দরজার ঠিক সামনে এসে সে দাঁড়াল, দূরত্ব মাত্র 1 হাত। সে অনুভব করল দরজার ওপাশ থেকে একটা ঠান্ডা স্রোত আসছে। দরজার লোহাটা যেন জীবন্ত, ওটার ভেতর থেকে একটা মৃদু কম্পন বা ভাইব্রেশন আসছে। ধক ধক ধক। এটা কি অর্ণবের নিজের হৃদস্পন্দন, নাকি দরজার ওপাশে থাকা কোনো বিশাল সত্তার হৃদয়ের শব্দ? অর্ণব জানে না, সে শুধু জানে এই দরজা তাকে ডাকছে।
অর্ণব তার হাতটা বাড়ালো, তার কাঁপা কাঁপা আঙুলগুলো দরজার গায়ে স্পর্শ করল। লোহাটা বরফের মতো ঠান্ডা, কিন্তু চটচটে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা শব্দ ভেসে এলো, খুবই পরিচিত। করিম চাচার গলার স্বর, কিন্তু খুব করুণ, আর্তনাদের মতো, যেন তিনি অনেক দূর থেকে কোনো গভীর কুয়ো থেকে চিৎকার করছেন। ছোট বাবা, পালাও, এখনও সময় আছে, চাবিটা দিও না, পালাও। অর্ণব চমকে উঠল। করিম চাচা, আপনি ভেতরে? দাদুকে আপনাকে আটকে রেখেছে? কোনো উত্তর নেই, তার বদলে ভেসে এলো রিয়ার গলা, ঠিক কানের কাছে। অর্ণব, আমি তোমাকে ভালোবাসি, তুমি দরজাটা খুলো না, খুললে আমরা সবাই মারা যাব, ফিরে এসো অর্ণব। অর্ণব বিভ্রান্ত হয়ে গেল। রিয়া তো উপরে ছিল, সে ভেতরে গেল কি করে? নাকি পুরোটাই তার মস্তিষ্কের খেলা? নাকি এই দরজা মানুষের মন পড়তে পারে? কে কে ওখানে? আমার সাথে খেলা করবেন না! অর্ণব চিৎকার করে উঠল, তার কণ্ঠস্বর কাঁপছে। এবার সব শব্দ থেমে গেল, নেমে এলো এক ভয়াবহ নিস্তব্ধতা। তারপর অর্ণবের মস্তিষ্কের ঠিক ভেতরে সেই ফিসফিসানিটা আবার শোনা গেল। এবার আর অনুরোধ নয়, আদেশ। সেই কণ্ঠস্বর যা সে স্বপ্নে শুনেছে। দেরি করো না, ওরা তোমাকে ভয় দেখাচ্ছে, ওরা মিথ্যাবাদী, ওরা চায় না তুমি সত্যটা জানো। খোলো, আমি তোমার দাদুর বন্ধু, আমি তোমাকে সব দেব, ক্ষমতা, টাকা, সব। শুধু মুক্তি দাও আমাকে, মুক্তি দাও নিজেকে। অর্ণব আর নিজেকে ধরে রাখতে পারল না। এক ঘোর লাগা মানুষের মতো, বা বলা যায় এক নেশাগ্রস্তের মতো, সেই চাবিটা কি হোলের দিকে নিয়ে গেল। তার চোখ এখন মানুষের নেই, ঘোলাটে হয়ে গেছে। চাবিটা ছিদ্রের মুখে লাগাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। চাবিটা যেন চুম্বকের মতো নিজে থেকেই ভেতরে ঢুকে গেল, যেন তালাটা এত বছর ধরে এই মুহূর্তের জন্যই ক্ষুধার্ত ছিল। অর্ণবের মনে হলো চাবিটা তালার ভেতরে ঢোকেনি, বরং কোনো জীবন্ত প্রাণীর মাংসে বিধে গেছে। অর্ণব চাবিটা মোচড়ল। সাধারণত পুরনো তালা খোলার সময় ক্যাচ ক্যাচ শব্দ হয়, কিন্তু এই তালা খোলার সময় শব্দটা হলো হাড় ভাঙা শব্দের মতো, কট কট, খটাস। মনে হলো কোনো প্রাণীর মেরুদণ্ড ভেঙে গেল। তালাটা খুলে গেল। অর্ণব হাতলহীন দরজাটা ধাক্কা দিল। লোহার দরজাটা তার নিজস্ব ওজনে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে ভেতরের দিকে খুলে যেতে লাগল। দরজার কাঁচাগুলো আর্তনাদ করে উঠল, ক্যাঁ, অ্যাঁ। সেই শব্দে মনে হলো পুরো বাড়ির ভিত্তিটা কেঁপে উঠল। ছাদ থেকে ধুলোবালি ঝরঝরে করে অর্ণবের মাথায় পড়ল। বেসমেন্টের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল ভয়ে। দরজাটা পুরোপুরি খুলে গেল। অর্ণব টর্চটা তুলে ধরল, কিন্তু টর্চের আলো ভেতরের অন্ধকার ভেদ করতে পারল না। অন্ধকারটা এখানে গ্যাসের মতো নয়, তরল পদার্থের মতো ঘন। আলোটা সেটাকে গ্রাস করে নিচ্ছে। তবে ঘরটা থেকে যে বাতাসটা বেরিয়ে এলো তা নরকের আগুনের বাতাস নয়, বরং তা ছিল হিমশীতল, মেরু প্রদেশের বাতাসের মতো। সেই বাতাসে অর্ণবের হাড় পর্যন্ত কেঁপে উঠল। তার ভ্রু এবং চুলে সাথে সাথে বরফ জমে গেল। অর্ণব এক পা ভেতরে বাড়াল। কেউ আছেন? তার গলার স্বর এখন আর মানুষের মতো শোনাচ্ছে না। ধীরে ধীরে তার চোখ অন্ধকারের সঙ্গে সয়ে এলো। ঘরের মাঝখানে একটা টিমটিমে আলো জ্বলছে, যার কোনো উৎস নেই। সেই আলোয় সে দেখল ঘরটা পুরোপুরি খালি। কোনো আসবাব নেই, কোনো জানালা নেই। দেওয়ালগুলো পাথরের, তাতে খোদাই করা আছে শয়তানের উপাসনার মন্ত্র। মেঝেতে লাল রং দিয়ে আঁকা আছে অদ্ভুত এক বিশাল চক্র, বা ম্যাজিক সার্কেল। আর সেই চক্রের ঠিক মাঝখানে একটা কাঠের চেয়ার। চেয়ারটি দরজার উল্টো দিকে মুখ করে রাখা। চেয়ারে কেউ একজন বসে আছে। অর্ণব শ্বাস বন্ধ করে ফেলল। দাদু, দাদু আপনি? চেয়ারে বসা অবয়বটি নড়ল না। তার পরনে পুরনো আমলের একটা কোট, যা এখন জীর্ণশীর্ণ। মাথায় অল্প কিছু সাদা চুল, যা ঝরে ঝরে পড়ছে। দেহটা সামনের দিকে ঝুঁকে আছে। অর্ণব আর একটু কাছে গেল। তার মনে হচ্ছে সে ভুল করছে, বিশাল বড় ভুল, কিন্তু পা দুটো তার কথা শুনছে না। সে অবয়বটির কাঁধে হাত রাখার জন্য হাত বাড়াল। ঠিক তখনই চেয়ারে বসা মূর্তিটি কথা বলে উঠল। গলাটা রায়হান চৌধুরীর নয়, গলাটা করিম চাচারও নয়। এই গলাটা বহু বছর আগে কবরে পচে যাওয়া হাজারটা লাশের সম্মিলিত স্বর। অর্ণব, আমি জানতাম তুমি আসবে। রক্ত কখনো রক্তের টান উপেক্ষা করতে পারে না। তোমার দাদু পারেনি, তুমিও পারলে না। অর্ণব হাতটা ঝট করে টেনে নিল। কে আপনি? চেয়ারটি ধীরে ধীরে ঘুরতে শুরু করল, ক্যাচ ক্যাচ শব্দে, যেন সময়ই থমকে গেছে। অর্ণব দেখতে চাইল না, সে চোখ বন্ধ করতে চাইল, কিন্তু তার চোখের পাতা নড়ল না। তাকে দেখতে হলো। চেয়ারটি পুরো ঘুরল, এবং অর্ণব যা দেখল তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। তার মস্তিষ্কের সব স্নায়ু একসঙ্গে ছিঁড়ে যাবার উপক্রম হলো। চেয়ারে যে বসে আছে তার কোনো মুখ নেই। যেখানে চোখ, নাক, মুখ থাকার কথা, সেখানে চামড়াগুলো সেলাই পরা। একটা মসৃণ মাংসপিণ্ড। শুধু চোখের জায়গায় দুটো গভীর কালো গহ্বর, যা দিয়ে অনন্ত অন্ধকার দেখা যাচ্ছে। আর সেই গহ্বর থেকে বেরিয়ে আসছে পোকা। কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্য সেটা নয়। সবচেয়ে ভয়াবহ হলো সেই মুখহীন পিশাচের কোলে রাখা একটি জিনিস, একটি কাটা মুন্ড। টাটকা কাটা, রক্ত এখনও ঝরছে। করিম চাচার মুন্ডুটা।
করিম চাচার শরীরটা কোথায় অর্ণব জানে না, কিন্তু তার মুন্ডুটা ওই পিশাচের কোলে রাখা, যেন ওটা কোনো খেলার পুতুল। করিম চাচার কাটা মুন্ডুটা হঠাৎ চোখ খুলল, অর্ণবের দিকে তাকিয়ে চোখ পিটপিট করল। তারপর মুন্ডুটা তার রক্তমাখা ঠোঁট নাড়ল। পিশাচটি কথা বলছে না, কথা বলছে করিম চাচার কাটা মুন্ডুটি। বলেছিলাম না ছোট বাবা, কিছু দরজা বন্ধ রাখাই মঙ্গলের, এখন আর পালানোর পথ নেই। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। তার ফুসফুস অচল হয়ে গেছে। মুখহীন দেহটা তার সেলাই করা চামড়ার ভেতর থেকে এক অমানবিক গর্জনে হেসে উঠল। সে উঠে দাঁড়াল। বসে থাকার সময় বোঝা যায়নি, কিন্তু দাঁড়ানোর পর দেখা গেল তার উচ্চতা অন্তত ৭ ফুট। হাতগুলো অস্বাভাবিক লম্বা, প্রায় হাঁটু পর্যন্ত ঝুলছে। আঙুলগুলো ছুরির মতো ধারালো। দেহটা অর্ণবের দিকে এক পা বাড়াল। অর্ণব পিছন ফিরে দৌড়াতে চাইল। সে দরজার দিকে ঘুরল, কিন্তু হায়, সেই বিশাল লোহার দরজাটা যেটা খুলতে তার এত কষ্ট হয়েছিল, সেটা এখন দড়াম করে সশব্দে বন্ধ হয়ে গেল। অর্ণব দরজায় গিয়ে আছড়ে পড়ল। সে পাগলের মতো দরজায় ধাক্কা দিতে শুরু করল, নখ দিয়ে লোহা খামচাতে লাগল। বাঁচাও, রিয়া, দরজা খোলো, আমাকে বের করো। কিন্তু দরজা নড়ল না, ওটা এখন দেয়ালের অংশ হয়ে গেছে। পিছন থেকে একটা ঠান্ডা চটচটে হাত অর্ণবের কাঁধ স্পর্শ করল। হাতটার স্পর্শে অর্ণবের শরীরে পচন শুরু হল। কানের কাছে সেই ফিসফিসানি শোনা গেল, এখন আর কেউ তোমাকে বাঁচাতে আসবে না অর্ণব, তোমার শরীরটা আমার খুব পছন্দ হয়েছে, নতুন চামড়া, নতুন জীবন। অর্ণবের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সে শুনতে পেল দোতলার উপর থেকে রিয়ার গগনবিদারী চিৎকার। সেই চিৎকারে শুধু ভয় ছিল না, ছিল মৃত্যু যন্ত্রণা। পিশাচটি শুধু অর্ণবকে চায়নি, সে পুরো বাড়িটিকেই গ্রাস করেছে। চৌধুরী বেলার সেই নিষিদ্ধ দরজাটি শেষ পর্যন্ত খোলা হয়েছে, আর যা বেরিয়ে এসেছে তা শুধু এই বাড়ি নয়, তাদের আত্মাগুলোকেও অনন্তকালের জন্য অন্ধকারের ফ্রেমে বন্দী করে ফেলল। অন্ধকারের ভেতর অর্ণবের কাঁধের ওপর পিশাচের সেই ঠান্ডা চটচটে হাতটা চেপে বসার মুহূর্তে অর্ণব বুঝতে পারল মৃত্যু অনিবার্য। তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার স্মৃতি, মায়ের মুখ আর রিয়ার হাসি। কিন্তু মানুষের বাঁচার ইচ্ছা বা সার্ভাইভাল ইনস্টিংক্ট বড়ই অদ্ভুত। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তা আগ্নেয়গিরির মতো জ্বলে ওঠে। পিশাচটা যখন অর্ণবের ঘাড়ের কাছে মুখ এনে তার প্রাণশক্তি শুষে নেওয়ার জন্য উদ্যত হল, ঠিক তখনই অর্ণবের পকেটে থাকা সেই অভিশপ্ত চাবিটা আবারও জ্বলে উঠল। এবার আর ম্লান আভা নয়, চাবিটা থেকে বিচ্ছুরিত হল তীব্র আগুনের মতো দহন। অর্ণব তার পকেট গরম হয়ে যাওয়া অনুভব করল। সে অবচেতনভাবেই হাত দিয়ে চাবিটা বের করে আনল এবং সর্বশক্তি দিয়ে সেই জ্বলন্ত চাবিটা পিশাচের হাতে চেপে ধরল। আহ! পিশাচটা এক অমানবিক চিৎকারে পিছিয়ে গেল। তার পোড়া মাংসের গন্ধে ছোট ঘরটা ভরে গেল। চাবির স্পর্শে পিশাচের চামড়া পুড়ে ধোঁয়া বের হচ্ছে। এই সুযোগ, এটাই একমাত্র সুযোগ। অর্ণব এক মুহূর্ত অপেক্ষা করল না। সে ঝাঁপিয়ে পড়ল বন্ধ দরজার ওপর। খোল, খোল শয়তান! অর্ণব কাঁধ দিয়ে দরজায় ধাক্কা মারল। দরজাটা সম্ভবত পিশাচের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্বল হয়ে গিয়েছিল। দ্বিতীয় ধাক্কাতেই সেটা ধড়াম করে খুলে গেল। অর্ণব ছিটকে করিডোরে বেরিয়ে এলো। সে পেছনে তাকাল না। সে জানে পেছনে তাকালেই মৃত্যু। সে দৌড়াতে শুরু করল। সেই সরু অন্ধকার করিডোর এখন যেন অনন্ত পথ। দেওয়ালগুলো সংকুচিত হয়ে আসছে, যেন অর্ণবকে পিষে মারতে চায়। পায়ের নিচে শ্যাওলা পিচ্ছিল হয়ে আছে। কয়েকবার সে আছাড় খেল, হাঁটু ছড়ে রক্ত বের হল, কিন্তু থামল না। পেছন থেকে সেই ভারী পায়ের শব্দ ভেসে আসছে, ধপ ধপ ধপ, সঙ্গে করিম চাচার কাটা মুন্ডুর সেই পৈশাচিক হাসি, পালাতে পারবে না ছোট বাবা, কেউ পালাতে পারে না। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় অর্ণবের মনে হল প্রতিটি সিঁড়ির ধাপ তাকে নিচে টেনে ধরছে। সে হামাগুড়ি দিয়ে নখ দিয়ে মাটি আঁকড়ে ওপরে উঠল। অবশেষে রান্নাঘরের আলো দেখা গেল। অর্ণব রান্নাঘরের মেঝেতে লুটিয়ে পড়ল। সে হাঁপাচ্ছে, তার ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম, কিন্তু বিশ্রাম নেওয়ার সময় নেই। রিয়া, রিয়া, তুমি কোথায়? অর্ণব চিৎকার করে উঠল। পুরো বাড়িটা এখন কাঁপছে, ভূমিকম্পের মতো। দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে, ঝাড়বাতিগুলো দুলছে। মনে হচ্ছে বাড়িটা নিজেই একটা জীবন্ত প্রাণী, আর সে তার পেটের ভেতর থাকা শিকারদের হজম করার চেষ্টা করছে। অর্ণব ছুটে হল রুমের দিকে গেল। রিয়া, কোথায় তুমি?
রিয়া। সিঁড়ির নিচে সদর দরজার কাছে রিয়া গুটিসুটি মেলে বসে আছে। তার চোখ দুটো স্থির, চুলে জট, কাকড় ছিঁড়ে গেছে। সে থরথর করে কাঁপছে। অর্ণব দৌড়ে গিয়ে রিয়াকে জাপটে ধরল। রিয়া, ওঠো, আমাদের পালাতে হবে। রিয়া অর্ণবের দিকে তাকালো। তার দৃষ্টিতে কোনো প্রাণ নেই। সে বিড়বিড় করে বলল, তুমি দরজাটা খুলে দিয়েছ অর্ণব। ওটা এখন সব জায়গায়। পরে কথা হবে, আগে চলো। অর্ণব রিয়াকে জোর করে টেনে তুলল। সদর দরজাটা বন্ধ। করিম চাচা ওটা তালা দিয়ে রেখেছিলেন। অর্ণব দরজার হাতল ধরে টানাটানি করল। খুলছে না। পেছন থেকে দোতলার সিঁড়ি দিয়ে সেই কালো ছায়াটা নেমে আসছে। ছায়াটা এখন আর মানুষের আকৃতিতে নেই। ওটা একটা বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী, যার ভেতরে দুটো লাল চোখ জ্বলছে। অর্ণব সামনে রাখা একটা ভারী পেতলের ফুলদানি তুলে নিল। সরে দাঁড়াও রিয়া। সে সর্বশক্তি দিয়ে দরজার লকের ওপর আঘাত করল। ঠাং ঠাং, ঝনঝন। তৃতীয় আঘাতেই দরজার কাঠের লক ভেঙে গেল। অর্ণব লাথি মেরে দরজাটা খুলল। বাইরে তখন প্রলয়ঙ্করী ঝড়। বৃষ্টি নয়, যেন আকাশ ভেঙে জলপ্রপাত নামছে। বাতাস এত তীব্র যে দাঁড়িয়ে থাকাই দায়। তারা দুজনে বৃষ্টির মধ্যে দৌড় দিল। কাদা আর নুড়ি পাথরের ওপর দিয়ে হোঁচট খেতে খেতে তারা এসইউভির দিকে এগোল। গাড়ির কাছে পৌঁছে অর্ণব কাঁপতে কাঁপতে চাবি বের করল। হাত থেকে চাবি পড়ে গেল কাদার মধ্যে। ধুর ছাই। অর্ণব হাত দিয়ে কাদার মধ্যে চাবিটা খুঁজল। পেছনে চৌধুরী ভিলার দিকে তাকিয়ে সে দেখল সদর দরজায় সেই পিশাচটা দাঁড়িয়ে আছে। সে বৃষ্টিতে ভিজছে না। বৃষ্টির ফোঁটাগুলো তাকে স্পর্শ না করেই বাষ্প হয়ে যাচ্ছে। সে হাসছে। অর্ণব চাবি পেল। দরজা খুলে রিয়াকে ঠেলে ভেতরে ঢোকাল। নিজে ড্রাইভিং সিটে বসল। ইঞ্জিন স্টার্ট দিল। ঘর ঘর, ঘর ঘর। স্টার্ট নিচ্ছে না। হরের সিনেমার সেই ক্লাসিক অভিশাপ। প্লিজ স্টার্ট নে। অর্ণব স্টিয়ারিংয়ে ঘুষি মারল। পিশাচটা ধীরে ধীরে নুড়ি পাথরের পথ ধরে এগিয়ে আসছে। ঘর ঘর, ভ্রুম। অবশেষে ইঞ্জিন গর্জন করে উঠল। অর্ণব গিয়ার ফেলে অ্যাক্সেলারেটরে চাপ দিল। চাকাগুলো কাদা ছিটিয়ে গাড়িটাকে সামনের দিকে ঠেলে দিল। গাড়িটা গেট পেরিয়ে রাস্তায় উঠল। অর্ণব রিয়ার ভিউ মিরারে দেখল পিশাচটা গেটের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। সে আর এগোচ্ছে না। সে শুধু হাত নেড়ে বিদায় জানাচ্ছে, যেন সে বলছে, আবার দেখা হবে। শ্রীমঙ্গলের আঁকামাকা পাহাড়ি পথ ধরে গাড়ি ছুটছে ঝড়ের গতিতে। বৃষ্টির তোড় এখন কিছুটা কমেছে। হেডলাইটের আলোয় ভেজা পিচঢালা রাস্তাটা চকচক করছে। অর্ণব একবারও ব্রেক কষে না। প্রায় ২০ কিলোমিটার পার হওয়ার পর যখন তারা লোকালয়ের কাছাকাছি পৌঁছল, তখন সে গাড়ির গতি কমাল। রাস্তার পাশে একটা চায়ের টং দোকান দেখা যাচ্ছে। সেখানে আলো জ্বলছে। অর্ণব রাস্তার পাশে গাড়ি থামাল। সে স্টিয়ারিং হুইলের ওপর মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলল। তার সারা শরীর এখনও কাঁপছে। ঘামে আর বৃষ্টিতে সে একাকার। আমরা বেঁচে গেছি রিয়া। আমরা নরক থেকে ফিরে এসেছি, অর্ণব ফিসফিস করে বলল। রিয়া কোনো উত্তর দিল না। সে জানালার বাইরে তাকিয়ে আছে। বাইরের অন্ধকারে। অর্ণব রিয়ার দিকে তাকাল। রিয়া, তুমি ঠিক আছো? কথা বলছো না কেন? রিয়া ধীরে ধীরে ঘাড় ঘোরাল। গাড়ির ভেতরের ম্লান আলোয় তার মুখটা দেখা যাচ্ছে। সে খুব শান্ত, বড্ড বেশি শান্ত। অর্ণব রিয়াকে বলল। তার গলাটা কেমন যেন যান্ত্রিক শোনাল। কি রিয়া? তুমি নিশ্চিত আমরা কিছু ফেলে আসিনি? ফেলে আসব? কি বলো? জান নিয়ে এসেছি, এটাই তো বেশি। ওই অভিশপ্ত চাবিটাও আমি বেসমেন্টে ফেলে এসেছি। রিয়া হাসল, কিন্তু হাসিটা অর্ণবের চেনা রিয়ার হাসি নয়। এই হাসিতে ঠোঁট নড়ছে, কিন্তু চোখ হাসছে না। না অর্ণব, তুমি চাবিটা ফেলে আসনি। চাবিটা তো দরজাই খুলে দিয়েছে। আর দরজা একবার খুললে ওপার থেকে যা আসার তা তো আসবেই। তুমি কি বলতে চাইছ? রিয়া তার হাতটা বাড়িয়ে অর্ণবের হাতের উপর রাখল। রিয়ার হাতটা অসম্ভব ঠান্ডা, বরফের মতো, সেই বেসমেন্টের দরজার হাতলের মতো। অর্ণব চমকে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু রিয়া তাকে শক্ত করে ধরে রাখল। মানুষের শরীরের পক্ষে এতটা শক্তি প্রয়োগ করা সম্ভব নয়। রিয়া, তোমার হাত এত ঠান্ডা কেন? অর্ণবের গলায় নতুন করে ভয়ের সঞ্চার হল। রিয়া এবার অর্ণবের চোখের দিকে তাকাল। অর্ণব দেখল রিয়ার চোখের মণিগুলো স্বাভাবিক নয়। ওগুলো সম্পূর্ণ কালো হয়ে গেছে। চোখের সাদা অংশটুকুও নেই। দুটো গভীর কালো গহ্বর। এবং সেই গহ্বরের ভেতর থেকে অর্ণব দেখতে পেল সেই পরিচিত দৃশ্য, বেসমেন্টের অন্ধকার আর সেই মুখহীন পিশাচ।
রিয়া বা রিয়ার শরীরে আশ্রয় নেওয়া সেই সত্তাটি অর্ণবের কানের কাছে মুখ হেনে ফিসফিস করে বলল সেই একই কণ্ঠস্বর যা সে বেসমেন্টে শুনেছিল। তুমি আমাকে মুক্ত করেছ অর্ণব, এখন আমি তোমার সাথেই যাব, শহরে, নতুন জগতে, অনেক মানুষ, অনেক খাবার। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু তার আগেই গাড়িটা নিজে থেকে লক হয়ে গেল। জানালার কাঁচগুলো উঠে গেল। গাড়িটা অর্ণবের নিয়ন্ত্রণ ছাড়াই স্টার্ট নিল। স্টিয়ারিং হুইলটা নিজে থেকেই ঘুরে গেল। গাড়িটা আবার অন্ধকার পাহাড়ি রাস্তার দিকে ইউটার্ন নিল। রাস্তার পাশের চায়ের টং দোকানটা পেছনে পড়ে রইল। 1 মাস পর পত্রিকায় একটা ছোট খবর বের হল। শ্রীমঙ্গলের পাহাড়ি খাদ থেকে এক দম্পতির পরিত্যক্ত গাড়ি উদ্ধার। গাড়িতে পাওয়া গেছে প্রচুর রক্তের দাগ, কিন্তু কোনো লাশের সন্ধান মেলেনি। পুলিশ ধারণা করছে এটি কোনো ডাকাতি বা বন্যপ্রাণীর আক্রমণ। স্থানীয়রা বলছেন ওই এলাকায় ছায়াবিথি নামের পোড়াবাড়িটির অভিশাপ আবারও জেগে উঠেছে। শহরের এক ব্যস্ত ক্যাফেতে বসে একজন ভদ্রলোক খবরটা পড়ছিলেন। তার পরনে কালো কোট, চোখে কালো চশমা। তিনি কাগজটা ভাঁজ করে রাখলেন। ওয়েটার কফি দিয়ে গেল। স্যার, আপনার কফি। ভদ্রলোক মুখ তুলে হাসলেন। হাসিটা বড়ই অদ্ভুত, যান্ত্রিক। ধন্যবাদ, তিনি বললেন। তার গলার স্বরটা খুব খসখসে, যেন বহু বছর কথা বলেননি। তিনি কফিতে চুমুক দিলেন। তার চশমার ফাঁক দিয়ে এক মুহূর্তের জন্য তার চোখ দেখা গেল। চোখ নেই, শুধুই অন্ধকার গহ্বর। তিনি অর্ণব, অথবা একসময় অর্ণব ছিলেন। এখন তিনি শুধুই একটি খোলা দরজা।